প্রিয় দর্শক এবং শ্রোতা, রেডিও সাগরদ্বীপের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান জানতে চাই এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাপিয়া সুলতানা। প্রিয় দর্শক, আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ZM মিজানুর রহমান খান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালী। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি। সম্মানিত অতিথি, আপনাকে রেডিও সাগরদ্বীপের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, পাশাপাশি যারা আজকের অনুষ্ঠান শুনছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যার, আপনার পরিচয় যদি দর্শক শ্রোতা যারা আছেন, শুনছেন এবং দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলেন। সম্মানীয় উপস্থিতি যারা আজকের অনুষ্ঠান শুনছেন, আমি ZM মিজানুর রহমান খান, উপপরিচালক, সংসদ দপ্তর, নোয়াখালীতে কাজ করি। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কী ধরনের কাজ করে সমাজসেবা অফিস, এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনলে অনেক খুশি হবেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ যারা আছেন সমাজে তাদেরকে নিয়ে কাজ করে থাকে। আমাদের বলি আজকে 1974 আমাদের যেই পল্লী সমাজসেবা কার্যক্রম দিয়ে অধিদপ্তর কার্যক্রম শুরু হয়েছিল, তারও পূর্বে আমাদের দেশ স্বাধীনের পরে যখন আমরা 1947 ভাগ হই, সেখানে আমাদের শহর সমাজসেবা কার্যক্রম নিয়ে আমরা 1964 কার্যক্রম শুরু করেছিলাম। যে দেশ স্বাধীনের বিভাগের পরে 1947 পরে আমাদের যখন আমরা পুরো পাকিস্তান হিসেবে আমরা বিভাজন হই, সেখানে আমাদের লোকজন অনেক পিছিয়ে ছিল। আপনারা জানেন যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বিভাজনটা ছিল, সেখানে ছিল অর্থনৈতিক যে বৈষম্য, সেটা ছিল সবচেয়ে বড় বৈষম্য। সেখান থেকে আমাদের শহরে যারা আমাদের লোকজন বাস করতো, একটা বড় অংশ ছিল যারা পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে আমরা এখন একটা বড় অংশ দেখি যারা বস্তিতে বসবাস করে, শহরতলিতে বসবাস করে, তাদেরকে নিয়ে আমাদের শহর সমাজসেবা কার্যক্রম শুরু হয়েছিল, যাতে শহরের এই পিছিয়ে পড়া মানুষগুলি কোনো না কোনোভাবে সমাজে সম্পৃক্ত হতে পারে, তাদের আর্থিক সচ্ছলতা যাতে একটু বাড়ে, তাদের যাতে বিভিন্ন কার্যক্রমের সাথে সক্ষমতা বাড়ে, যে পিছিয়ে পড়া মানুষগুলি যাতে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন, ওই সময় তারা যাতে তার বাচ্চাদের স্কুলে পাঠান, শাক সবজি যার যেইটুক জায়গা যাতে প্রপার ইউটিলাইজ করেন, যেটা আমরা স্বাধীনতার 55 বছর পরে কিন্তু আমরা একই কথাগুলি বারবার বলছি। সেটা দিয়ে আমাদের শুরু হয়েছিল আমাদের শহর সমাজসেবা কার্যক্রম। আর দেশ স্বাধীনের পরে আমাদের শুরু হয়েছিল প্রথম সমাজ অধিদপ্তরের আওতাধীন পল্লী সমাজসেবা কার্যক্রম। আমরা যখনই মানুষকে বলি যে তার নিজের স্বার্থের জন্য, নিজের ভাগ্যের উন্নয়নের জন্য তাকে অনেকগুলি সামাজিক কাজ করতে হবে। এর মধ্যে বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, মানে শিক্ষার সাথে সম্পৃক্ত করা। তো সেখানে মানুষের অভাব অভিযোগ ছিল যে এর জন্য আমার যে লজিস্টিক সাপোর্ট দরকার, আর্থিক যে সক্ষমতা দরকার, সেটা কিন্তু অনেকেরই ছিল না। সেই জায়গাটায় কিন্তু ক্রেডিট প্রোগ্রাম দিয়ে সমাজসেবা কার্যক্রম শুরু হয়েছে 74-এ। আজকের ক্রেডিট প্রোগ্রামের যেই পরিসর সারা বাংলাদেশে, বাট তার কিন্তু মূল যেই প্রবর্তন হয়েছিল কিন্তু সমাজ কল্যাণের মাধ্যমেই। সুতরাং এটা একটা বিশাল কর্মযোগ্য। সেখান থেকে আজকে আমাদের সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে সকল সংস্থাগুলি কাজ করছে। ইভেন আপনি যদি বড় বড় ব্যাঙ্কগুলির কথা বলেন, সবাই কিন্তু আলটিমেটলি ক্রেডিট দিচ্ছেন। বড় সংস্থা বড় পর্যায়ে দিচ্ছেন, বাট ছোট সংস্থাগুলি ছোট পর্যায়ে দিচ্ছেন। বাট টোটাল মানুষের এই আর্থিক সক্ষমতা যদি না বাড়াতে পারি আমরা একটা রাষ্ট্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কার্যক্রম করাই সম্ভব না। এরপরে আমরা 90 দশকে চিন্তা করলো যে আমাদের প্রত্যেকটা লোকের নিরাপত্তা দরকার। এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করতে গিয়ে দেখলো যে সেফটি নেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি পার্সন ইন হিজ লাইফ। সেই কারণেই কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তা কার্যক্রমটা শুরু হলো। সেখানে হলো আমাদের বয়স্ক ভাতা বলি, আজকের বিধবা এবং সাম্প্রতিক ভাতা বলি, তারপরে দলিত হরিজন বেদে বা প্রতিবন্ধীদের জন্য আমাদের যে ভাতা, ইভেন আমাদের এই স্বাধীনতা যুদ্ধে যারা ভূমিকা রেখেছিল, যাদের কারণে আজকের এই পতাকা, আজকের বাংলাদেশ, আজকের পবিত্র সংবিধান, এদের জন্য কিন্তু মুক্তার সম্মানী ভাতা শুরু করেছিল মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, দ্যাট ইজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সুতরাং সেফটি নেট আজকে একটা বিশাল বিষয়। এটা দেখে কিন্তু আজকের গভর্নমেন্ট শুরু করেছে আমাদের ফ্যামিলি কার্ড। কারণ আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আগে কাজ করে আসছিলাম। আপনি জানেন যে আমাদের টোটাল রাষ্ট্রে আমাদের উইমেনরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। এটা বাস্তবতা ইন অল রেসপেক্ট। আপনি যে ক্ষেত্রে আলাপ করেন না কেন, শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি, আর্থিকভাবে এখন আমাদের মায়েরা বোনেরা অনেকটা পিছিয়ে আছে। এর জন্য আমাদের প্রোগ্রাম ছিল RMC, রুরাল মাদার সেন্টার, যেটা নিয়ে আমরা হাতিয়াতে কালকে একটা প্রোগ্রাম করব। তো UNFPA এর সাথে এবং এখানকার লোকাল যে NGO প্রাণ, তাদের সাথে কাজ করব শুধু উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট চিন্তা করলো যে RMC দিয়ে আমরা হয়তো যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যেতে পারি নাই। আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের বা আমরা যারা এই যে ডেভেলপিং কান্ট্রি,
এখন আবার লিস্টে ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য আমাদের সময় আরও বৃদ্ধি করা হয়েছে। তো সেই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদের যে টার্গেট বলি, এমডিজি গেল, এসডিজি অলরেডি রানিং, যে জায়গায় আমরা যাওয়ার কথা, যে জায়গায় থাকার কথা, বৈশ্বিক মন্দা বলি, আমাদের জাতীয় পর্যায়ে আমরা আমাদের লিমিটেশন বলি, গভর্নমেন্টের নন গভর্নমেন্টের সবার, যার কারণে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারি নাই। সেই কারণেই কিন্তু এখন গভর্নমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্টের একটা কাজ শুরু করছেন। এবং অতি সম্প্রতি আমরা শুরু করলাম ফ্যামিলি কার্ড। এটা আপনারা শুনলে খুশি হবেন, বা দর্শক শ্রোতা যারা আছে জানবেন যে এটাও কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় করে আসছে। এবং আমরা পবিত্র রমজান ঈদের আগে আমরা সারা বাংলাদেশের 14টা পয়েন্টে পাইলটিং হয়েছে, এবং অতি সম্প্রতি আমাদের 40টা ইউনিটের তথ্য নেওয়া হয়েছে। এর মধ্যে আমি আজকে যে জেলায় কাজ করি, নোয়াখালী, এটা নোয়াখালী যেন সৌভাগ্যের বিষয়ের মধ্যে 2টা আমাদের উপজেলা থেকে 2টা ইউনিয়নের 2টা ওয়ার্ডের তথ্য নেওয়া হয়েছে। যদিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন আজকেই একটু আগেই বগুড়াতে, যে ওখান থেকে যাচাই বাছাই করে 23টাকে চূড়ান্ত করা হবে, এবং পর্যায়ক্রমে আগামী 5 বছরের মধ্যে দেশের এই যেমন পিছিয়ে পড়া যারা আছে তাদের শুধুমাত্র উইমেনদেরকে 4 কোটি লোকে উন্নীত করার মতো একটা চিন্তাভাবনা গভর্নমেন্টের আছে। তো সেই ক্ষেত্রে যদি 4 কোটি উইমেনরা যদি আমাদের এই ফ্যামিলি কার্ড পেয়ে যায়, যারা ইনিশিয়ালি মাসে 2,500 করে টাকা পাবেন, তাহলে তাদের কিন্তু একটা সক্ষমতা বাড়বে। এবং সারা বিশ্বেই যার একটু আর্থিকভাবে সচ্ছল, সে কিন্তু মোটামুটি সব জায়গায় পরিবারের সময় রাষ্ট্রটি ডমিনেট করতে পারে। আমরা মনে করি যে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের এটা একটা বড় ধরনের চাবিকাঠি। আমরা এর আগে পরে যে কাজ করে আসছি, এটা হবে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, যার কারণে হলো আমাদের লোকজন বা উইমেনরা আমাদের কিন্তু এম্পাওয়ারমেন্টে আর একটু পরিবারে, সমাজে, ইভেন পুরুষদের কাছে আর একটু তারা একটু ভালো অবস্থানে তারা উঠবেন, ভালো অবস্থানে থাকবেন, এটা আমাদের একমাত্র প্রত্যাশা। পাশাপাশি আপনি জানেন যে আমাদের এই সমাজে একটা বড় অংশ হলো তারা কোনো না কোনোভাবে কিন্তু এতিম হয়ে যায়। এটা পৃথিবীর এই নিয়ম, এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই। কারণ কার কখন কীভাবে মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না। সুতরাং সেই জায়গাটা এই এতিম শিশুরা যারা এতিম হয়ে যায়, তাদের জন্য আমাদের সারা বাংলাদেশে 85টা শিশু পরিবার আছে, যেখানে আমাদের গভর্নমেন্ট একদম সাপোর্টে তাদের থাকা, খাওয়া, ভরণ পোষণ, পড়াশোনা সব কিছু কিন্তু সরকার বহন করে। এবং সেখানে আমাদের একজন ক্লাস 1 অফিসার নেতৃত্বে, যেখানে 100 আসনের শিশু পরিবার আছে, এই প্রচেষ্টাগুলি চলে এবং বিশাল একটা জনবল থাকে। পাশাপাশি যেখানে 100-এর বেশি, 150 থেকে 200 আসন আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদবীর একজন তত্ত্বাবধায়ক কাজ করেন। সুতরাং আমাদের এই এতিমদেরকে যাতে আমরা সমাজের মূল স্রোতধারা নিয়ে আসতে পারি, সেখানে কিন্তু আমরা কাজ করছি। আর আমরা জানি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া কোনো দেশের ডেভেলপমেন্ট আলটিমেটলি চূড়ান্ত পর্যায়ে যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমাদের যারা ধনাঢ্য লোকজন আছেন, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে যাদের এই সক্ষমতা আছে, তারা বেসরকারিভাবে কিন্তু এতিমখানা প্রতিষ্ঠা করেন। সেখানে তাদের জায়গা দিতে হবে, স্ট্রাকচার তৈরির জন্য তাদের অনেক পয়সা ব্যয় করতে হবে। বাট এরপরে গভর্নমেন্ট একটা সাপোর্ট দেন। আমাদের রেজিস্ট্রেশন অথরিটি হিসেবে জেলা পর্যায়ে আমরা রেজিস্ট্রেশন দিয়ে থাকি, সেখানে গভর্নমেন্ট একটা সাপোর্ট দিয়ে থাকেন। সেখানে যতজন বাচ্চা এতিম এবং অসহায় থাকবেন, তাদেরকে কিন্তু আলটিমেটলি 50% একটা কেবিনেশন দিচ্ছেন মাসে 2,000 টাকা। আর এটা গভর্নমেন্টের বিশাল বড় ইনসেন্টিভ। এবং আজকে যেখানে আমি কথা বলছি আপনাদের এই রেডিওতে, সেখানে আমাদের এই দ্বীপ অঞ্চল, দ্বীপে হাতিয়াতল 3টা প্রতিষ্ঠান কিন্তু এখানে এই মধ্যে টাকা পাচ্ছে। একটা পাচ্ছেন আমাদের হলো 42 জন, বাকি 2টা 25 জন করে। সুতরাং সেখানে যতজনকে আমরা দিছি, তাহলে 50,000 করে মাসে পাচ্ছেন 2টা প্রতিষ্ঠান, আর 84,000 টাকা করে পাচ্ছেন বাকি একটা প্রতিষ্ঠান। বাট এটা দিন দিন বাড়তে পারে। সেই জায়গায় কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করে যাচ্ছে। এবং আমরা অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে আমাদের, আমরা বলি যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আমাদের। আসলে এর কোনো বিকল্প নাই। আপনি দেখবেন যে আমাদের লোকজন যারা মিডল ইস্টে বড় একটা অংশ থাকে, এখন আমি বলছি যে আমাদের 1,20,00,000 থেকে প্রায় 30 লক্ষ লোক কোনো না কোনো বিদেশ থাকছেন, বাট এদের বড় একটা অংশ তাদের কিন্তু দক্ষতা নাই, যার কারণে ওরা যে পরিমাণ রেমিটেন্স আর্ন করার কথা, সেটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত বোঝাইতে পারি নাই। এর জন্য আমাদের ভাষাগত সমস্যা বলি, আমাদের দক্ষ হাত বলি, এসব জায়গায় আমরা পিছিয়ে আছি। তো সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন ইউনিটগুলি কাজ করছে, বাট মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারও পিছিয়ে নাই। সেক্ষেত্রে আমাদের দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আমরা কিন্তু প্রশিক্ষণগুলি চালনা করছি, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমপক্ষে একটা করে আমাদের কিন্তু এই দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র আছে, যে থেকে নোয়াখালীও ব্যতিক্রম নয়। সুতরাং এদের নিয়ে আমরা কাজ করছি।
ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনি গুরুত্বপূর্ণ সমাজসেবা অধিদপ্তরের আওতায় যে কাজগুলো হয় সেগুলো নিয়ে আপনি বিস্তারিত আমাদের সাথে আলোচনা করেছেন। আমাদের দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আশা করছি ওনারা বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনার কাছে আরও একটি বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের আওতায় কোনো স্বাস্থ্যসেবা প্রকল্প বা কোনো রকমের স্বাস্থ্যসেবা কার্যক্রম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে স্বাস্থ্য হলো সকল সুখের মূল, এটা আমরা আগে থেকে জানি। এরপরও কিছু কিছু রোগ আছে যেটা আমরা বলি দুরারোগ্য ব্যাধি। এরকম 6টা রোগ আছে: ক্যান্সার, কিডনি ডায়ালিসিস ও ট্রান্সপ্লান্ট অথবা ট্রান্সপ্লান্টের জন্য প্রক্রিয়াধীন, লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া। এই 6টা দুরারোগ্য ব্যাধিতে আমরা 2013-14 অর্থ বছর থেকে প্রতি রোগীকে 50,000 করে টাকা দিয়ে আসছি। এবং এই রোগীর ক্ষেত্রে আপনার অসচ্ছল ওরকম কোনো মেজারমেন্ট আমরা করি না, কারণ আমরা জানি একজন ক্যান্সার পেশেন্ট বা একজন ডায়ালাইসিসের পেশেন্ট এবং লিভারের ক্যান্সার যত বড় অর্থশালী হোক না কেন, আলটিমেটলি তার কিন্তু এক পর্যায়ে কিন্তু সে খুব সহসায় কিন্তু আর্থিক সংকটে চলে যায়। সেজন্য আমরা এই টাকাটা দিচ্ছি। এবং আরও আসার বিষয় হলো যে আগামী অর্থ বছর থেকে অলরেডি প্রস্তাবনা আছে, আমরা হয়তো আগামী বাজেট অধিবেশনে দেখব, এক্ষেত্রে 1 লক্ষ টাকা করে দেওয়ার আমাদের কিন্তু প্রস্তাবনা আছে। তো এইটা অনেক কঠিন একটা এককালীন সাহায্য। এককভাবে একজনকে 50,000 করে টাকা দেওয়ার অন্য কোনো প্রজেক্ট বাংলাদেশে এখনও চালু হয় নাই। এবং এটা আমরা এই বছরও আমরা অলরেডি নোয়াখালীতে প্রতি কোয়ার্টারে, দ্যাট ইজ 3 মাসে একটা কোয়ার্টার, আমরা 247 জনকে টাকা দিচ্ছি। এবং আমরা এই বাজেটে আরও কিছু টাকা চেয়েছি, এক্সট্রা 3 কোটি টাকা, যাতে আমরা আরও 630 লোককে দিতে পারি। তাহলে সব মিলে আমরা প্রায় এই অর্থ বছরও 1,500 লোককে, 1,500+ লোককে এই টাকার অঙ্কটা দিতে পারবো। এবং সারা বাংলাদেশে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং এটা আমরা আমাদের টোটাল স্বাস্থ্যের বড় একটা সেক্টর। এর মধ্যে আমাদের আবার কিশোর উন্নয়ন কেন্দ্র আছে, আমাদের শান্তিনিবাস আছে, তো এইরকম আমাদের ভবঘুরে কেন্দ্র আছে। এক কথা বলতে আমাদের টোটাল দোজ হু আর পুয়ারেস্ট অফ দ্য সোসাইটি, কেবলমাত্র তাদেরকে নিয়ে আমরা কাজ করি। এক্ষেত্রে আমরা বলি যে দোলনা থেকে কবর পর্যন্ত আমরা প্রত্যেক লোকের সাথে আমরা আছি। বিষয়টা এরকম যে আজকে আমাদের যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে সারা বাংলাদেশের সকল সরকারি হসপিটালে, ইনক্লুডিং আমাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত, সমস্ত উপজেলা পর্যায়ে এটা আছে। যদি দুস্থ অসহায় রোগী যারা আসবে, যাদের হাসপাতালে যে সাপোর্টটা থাকবে এর বাইরে আর কিছু সাপোর্ট লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু ওই সাপোর্টটা আমাদের রোগী কল্যাণ পরিষদ থেকে আমরা এখানে তাদেরকে এটা সাপোর্ট দিয়ে থাকি। ইভেন একটা রোগীকে যদি আজকে এই গভীর রাত্রে যদি হাতিয়া থেকে নোয়াখালীতে রেফার করা হয়, তাহলে কিন্তু তাকে এখান থেকে নৌযানে যেখানে যে ট্রান্সপোর্টটা আছে বা স্থলপথ হলে যদি ঢাকায় রেফার করে, আমাদের চেয়ারম্যান ঘাট থেকে বা কিন্তু অ্যাম্বুলেন্সে ঢাকা বাড়ার মতো সেরকম সক্ষমতা আমাদের আছে। এবং এটা আমরা সবাইকে বলি যে যাতে এই মেসেজটা সবার কাছে থাকে। তা আসলে আমাদের এখনও আমরা প্রচার প্রসারে সরকারি যে কোনো প্রোগ্রাম যেই পরিমাণ হওয়ার কথা, এটা ওই পরিমাণ এখনও হয় না। বাট সেফটিনেট প্রোগ্রামটা আমাদের একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আছে, যেটা বললাম ভাতার বিষয়টা। কারণ আমরা এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমাদের একজন সুবিধাভোগী নাই বাংলাদেশে। সুতরাং যত বাড়ি আছে আমরা সেখানে 1,29,00,000 লোক অলরেডি এখন আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসছি। সিমিলারলি আমাদের যারা কিশোরী আছে, যারা বিলো 18 ইয়ার্স কোনো না কোনোভাবে অপরাধে জড়িত হয়ে যায়, সেক্ষেত্রে তার জন্য আমাদের কিন্তু কিশোরী উন্নয়ন কেন্দ্র আছে, আমাদের নিরাপদ হেফাজত কেন্দ্র আছে। আমাদের এরকম কিছু বাচ্চা যে যারা দেখা যায় যে বাবা মার অমতেই এই টিনেজার লাইফে এমন কিছু কাণ্ড ঘটিয়ে ফেলে, বাট তাকে জেলখানায় রাখা আইনগতভাবে ঠিক না। সুতরাং যে রাষ্ট্রীয় আইনে সেই ক্ষেত্রে তারা যাতে ওই রকম দুর্যোগপূর্ণ একটা জেলখানায় না থেকে যাতে একটা প্রপার এনভায়রনমেন্টে থাকতে পারে, সেজন্য কিন্তু আমাদের ওই জায়গায় সাপোর্টগুলি আছে। এবং সেখানে কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলি আছে, যাতে সেখানে যেই সময়টা তার এই জেলখানায় থাকার কথা সেখানে কেন্দ্রগুলি থাকে। পাশে আমরা কমিউনিটিকে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি আমাদের সব ক্ষেত্রে, কারণ আলটিমেটলি সবার জন্য হলো ওই যে বন্যেরা বনের সুন্দর শিশুরা মাত্রই করে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, বাস্তবতাই। সেক্ষেত্রে আমাদের প্রফেশনাল অফিসার আছেন এবং উপজেলা পর্যায়ে আজকে যারা এখানে আছেন হাতিয়াতে, ওরা কিন্তু আলটিমেটলি প্রফেশনাল অফিসার, যারা এখানে কমিউনিটিতে, পরিবারে, সমাজে এখানে তার কিন্তু দিন কাটবে। যদি তার কোনো একটা এরকম বিলো 18 ইয়ার্স অথবা ফার্স্ট অফেন্ডার্স, তার বয়স যাই হোক না কেন, সে 50-60 কিন্তু সে না জেনে প্রথম অপরাধী,
জি প্রফেশনাল অপরাধী না। এরকম যারা অপরাধ করে তাদের কিন্তু প্রফেশনে এনে কিন্তু পরিবারের সমাজে কিন্তু আমরা কিন্তু তাদেরকে কিন্তু ওখানে কারেকশনটার জন্য চেষ্টা করি, জি যে আগে যেই অপরাধটার কারণে সে জেলখানায় গেল সেই একই অপরাধটা সে যাতে আর না করে, জি যার জন্য আমরা পরিবারে, সমাজে, কমিউনিটিতে আমরা কিন্তু তাদেরকে কিন্তু ওখানে রাখার ব্যবস্থা করি। এবং যদি তার তার যে মাসে মাসে যে রিপোর্টটা যাবে আমাদের জেলখানায়, কোর্টে, তো সেই ক্ষেত্রে যাতে যদি তার এই বিহেভিয়ারটা পজিটিভ হয়, জি যে তাহলে কিন্তু আলটিমেটলি তাকে ওই জেলখানার সময়টা এখানে কাউন্ট করেই তা কিন্তু মাফ করে দেওয়া হয়। সুতরাং এইটা ওই বিশাল একটা, অবস্থায় ওই কিশোর বা কিশোরী কি লেখাপড়ার সুযোগটা পাবে? ও পরিবারে থাকলে যা করতো, তার ব্যবসা বাণিজ্য, পড়াশোনা যাই করার কথা, জি সে কিন্তু তার ওই কাজেই কন্টিনিউ করবে। নির্দিষ্ট সময় তাকে ওই প্রফেশনাল অফিসারের কাছে তাকে হাজিরা দিতে হবে এবং তার পরিবারের, সমাজে খবর নেবে যে আগে সে যে অপরাধে কোর্ট পর্যন্ত গড়াইতে হয়েছে, তার যে জেলের রায় হলো, যে আলটিমেটলি সেই একই কাজ সে এখন আবার বেরিয়ে করছে কিনা। তাহলে যদি দেখা যায় তার সমস্ত কিছু পজিটিভ, তাহলে কিন্তু আমরা কিন্তু তাকে আলটিমেটলি এই জেলখানাটা তার বাড়িতে সে কাটাবে ওই সময়টা, এবং সে মূল স্রোতধারায় ফিরে আসবে। এই হলো গভর্নমেন্টের মূল কনসেপ্ট প্রফেশনের। কারণ আলটিমেটলি একটা লোককে আপনার তো আজীবন জেলে রেখে এইটা তো কোনো সমাধান না, না এটা কোনোভাবেই সমাধান না। আর এই সমস্ত এই টিনেজাররা বা ফার্স্ট অপরাধী যারা আছে, ফার্স্ট অফেন্ডার যারা, এরা কিন্তু আলটিমেটলি মূল যারা আমাদের পেশাদার এরকম অপরাধী আছে তাদের সাথে তাদেরকে ওই সমস্ত জেলখানায় কন্টিনিউ করা কিন্তু রাষ্ট্রের আইনগতভাবে কিন্তু ওরকম নিয়ে না। সুতরাং এর জন্য আমাদের কোর্ট কাছে আমাদের প্রফেশনাল অফিসার কাজ করছে, এবং এইটা আপনি শুনলে খুশি হবেন যে এটা অলরেডি আমাদের আদালতে, আমাদের যারা জজরা আছেন, শিশু আদালত আছে, অন্যান্য আদালত সহ কিন্তু এটা প্রচার প্রসার আছে, এবং অনেকেই প্রবেশনা যাওয়ার জন্য তাকে কিন্তু খোঁজ করেন। এই হলো আমাদের এই টোটাল দোলনা থেকে কবর পর্যন্ত যেটা বলি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা 65 ইয়ার্স হওয়া লাগবে, তারপরে মহিলাদের 62+ ইয়ার। সুতরাং এইরকম সমস্ত প্রোগ্রাম আমাদের আছে। ধন্যবাদ আপনাকে। যদি আর কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন। আমার সহকর্মী, আমি কোনো সংস্থার পক্ষ থেকে আমি জানি যে আপনি এই প্রথম জেলা সহসভাপতি জয়েন করার পরে হাতিয়া পরিবেশনে এসেছেন। আমরা হাতিয়া এবং দীপনা সংস্থার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আমার সহকর্মীর সাথে সম্পূরক একটা প্রশ্ন করতে চাই যে আপনি হাতিয়া আসছেন, হাতিয়া একটা পশ্চাৎপদ উপজেলা, এবং আপনারা জানেন যে এটা একটা নদী ভাঙ্গার দীর্ঘদিন হচ্ছে 70-এর দশক থেকে। উপকূলীয় বা উপজেলা হিসাবে জেলা সমাজসেবা বা কোনো অন্য কোনো কর্মসূচি বাস্তবায়ন করার কোনো পরিকল্পনা বা আমরা করি কিনা, যেহেতু এখানে আমাদের বেশিরভাগ লোক, আপনি জানেন যে প্রায় 19টা দ্বীপ, ছোট ছোট দ্বীপ নিয়ে, চর নিয়ে কিন্তু এই হাতিয়া আমাদের একটা বড় পরিসর, প্রায় 21,000 আমাদের 2100 স্কোয়ার ফিটের 21 বর্গ কিলোমিটার আমাদের এই হাতিয়া দ্বীপটা। সেক্ষেত্রে আপনাদের কোনো দ্বীপ হিসাবে কোনো ভিন্ন কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রান্তিক পর্যায়ে যারা বসবাস করে এদের জন্য আমরা কিন্তু একটা প্রোগ্রাম ছিল, আমাদের একটা প্রকল্প ছিল, এখন সেকেন্ড ফেজ রানিং। তো ফার্স্ট পেজে যখন সারা বাংলাদেশে 121টি উপজেলা নিয়ে কাজ করেছিল, এর মধ্যে কিন্তু হাতিয়াও একটা, এবং সেখানে এদেরকে আমরা যেমন যারা হেয়ার ড্রেসার, যেটি যারা সেলুনে কাজ করেন, ওদেরকে ওস্তাদ শাগরেদ প্যাটার্ন আমরা কিন্তু একটা ট্রেনিং করিয়েছি, এবং কোভিডকালীন সময় এই ট্রেনিং করানোর পরে তাদের সবাইকে আমরা ওই দুর্যোগ মুহূর্তে, কোভিডকালীন সময় বলছি আমি, যে মানুষ তখন সেলুনও যায় নাই, চুল বাসায় নিজেরাই নেড়া করা শুরু করে দিয়েছিল, সেই সময়টা কিন্তু আমরা এরকম আমাদের কামার, কুমার, তারপর হলো এই যে বাঁশবেত নিয়ে যারা কাজ করে, তারপর হলো নাপিত, এরকম আমরা 10 ক্যাটাগরির কাঁসা পিতল, মানে অনেকগুলি আমাদের পেশা কিন্তু সমাজে হারিয়ে যাচ্ছিল, এদেরকে যাতে সমাজে আমরা মূল স্রোতধারা আবারও ধরে রাখতে পারি সেভাবে কিন্তু আমাদের নিয়ে কাজ করছে। এর মধ্যে হাতিয়াও আছে, প্রান্তিক পর্যায়ের এই প্রোগ্রামগুলি। সুতরাং আমাদের ভবিষ্যতে যখন এই সকল প্রোগ্রাম আসবে সেটা আছে। আরও শুনলে খুশি হবেন যে আমরা বেশ কিছু উপজেলা 100% যারা ভাতা পাওয়ার যোগ্য ওদেরকে আমরা কভারেজ দিয়েছিলাম, এর মধ্যে হাতিয়া অন্যতম। সুতরাং হাতিয়া যে একটা পিছিয়ে পড়া উপজেলা, এখানে আমাদের প্রান্তিক পর্যায়ের লোকজন খুব বেশি পরিমাণে বসবাস করে। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার যখনই প্রান্তিক পর্যায়ে যদি 10টা উপজেলাকে যদি অ্যাড্রেস করে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে স্পেশাল প্রোগ্রাম হিসেবে চলে আসে। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের সেই প্রোগ্রাম চলে আসবে। আমরা আশা করি যারা আজকের এই প্রোগ্রাম শুনছেন তারা যেখানেই থাকেন না কেন, তারা সোশ্যাল ওয়েলফেয়ারের যে কোনো সেবার জন্য আমাদের উপজেলা পর্যায়ে আপনারা যোগাযোগ করবেন, করলে আপনারা অবশ্যই আমাদের সকল সুবিধার অন্তর্ভুক্ত হবেন। এবং আমরা চাই যে আগামী দিনে
লেফট নো ওয়ান বিহাইন্ড এই স্লোগানকে সামনে রেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে টোটাল দেশের জন্য কাজ করব এবং আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদেরকে একটা পর্যায়ে যদি না আনতে পারি আমি মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আমরা যে সম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেই জায়গায় আমরা কখনোই পৌঁছতে পারবো না। সুতরাং আমাদের সকলকে যার যার পর্যায় থেকে কাজ করতে হবে এবং যারা গভর্নমেন্টের যে সুবিধা পাওয়ার যোগ্যতা রাখেন অ্যাটলিস্ট আমার মিনিস্ট্রির বিভিন্ন প্রোগ্রামে এর জন্য আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সমাজকর্মী আছে ও পৌরসভা লেভেলে পৌর সমাজকর্মী আছে। সুতরাং আমাদের খুব বেশি দূর এগিয়ে যেতে হবে না, আপনারা ইউনিয়ন পর্যায়ে খোঁজখবর নিতে পারবেন। আমরা আশা করি যে আমাদের এই প্রোগ্রামগুলোতে আপনারা অন্তর্ভুক্ত হবেন এবং যারা অন্তর্ভুক্ত আছেন তারা অন্য 10 জনকে বলবেন তারা যাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন। আর সর্বোপরি আমরা যেটা বলতে চাই আমাদের এই যত ধরনের আমরা এই বেনিফিট দিচ্ছি ক্যাশ বেনিফিট এটা সব হলো ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ এরকম অথবা এজেন্ট ব্যাংকিং ব্যাংকেশিয়ার মাধ্যমে। সুতরাং এই সুবিধা নিতে হলো যাতে আমাদের অন্য কোনো ইল অ্যাডভান্টেজ কাউকে দিয়ে ইল অ্যাডভান্টেজ নেওয়া এরকম কোনো অপরচুনিটি নাই। সুতরাং সেক্ষেত্রে আমরাও জিরো টলারেন্স জেলা পর্যায় থেকে আমরা আশা করি যে যারা আজকে শুনছেন তারা এটা স্মরণ রাখবেন এবং আপনাদের যেই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন এটা আপনাদের ন্যায্য অধিকারী রাষ্ট্রের নাগরিক হিসাবে সমাজের নাগরিক হিসেবে সেটা আপনারা সুবিধা নেবেন। আর দ্বীপ উন্নয়ন সংস্থার আজকের এই অনুষ্ঠানে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী দিন আপনাদের সাথে ইনশাল্লাহ কাজ করব এবং টোটাল এই দ্বীপের উন্নয়নের ক্ষেত্রে যেহেতু আপনারা বড় পর্যায়ে কাজ করছেন যদি আপনাদেরও কোনো প্রস্তাবনা থাকে শেয়ার করবেন, আমরা ইনশাল্লাহ বদ্ধপরিকর। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন এবং আপনার তথ্যবহুল গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি রেখেছেন। অনেক ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।